Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। তবে মূল খবরে যাওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো শুরুতেই জেনে নেব। সর্বস্তরে মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিকুল হক। করোনায় দেশে আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছেন 1014 জন। সড়ক দুর্ঘটনা 50 ভাগে নামিয়ে আনতে চাইছে সরকার, জানালেন ওবায়দুল কাদের। নারী চালক তৈরির উপর গুরুত্বারোপ। বিশ্বব্যাপী এক জটিল সন্ধিক্ষণে রয়েছে করোনা মহামারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি। সামনে কয়েকটি দেশে পরিস্থিতি অবনতির শঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের খবর FM 89.6 এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে আমাদের সন্ধ্যার খবরটি আপনারা লাইভ দেখতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সবসময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। এবারে চলুন যাওয়া যাক আজকের সন্ধ্যার আয়োজনে। সর্বস্তরে মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক। 3 দফা নামাজে জানাজা শেষে বিকালে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল 8:30টায় ঢাকার মগবাজারের আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন রফিকুল হক। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগার থেকে নিজের মুক্তির ক্ষেত্রে প্রবীণ এই আইনজ্ঞের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সরকার প্রধান। বাংলাদেশে আইন পেশার বাতিঘর ব্যারিস্টার রফিকুল হক ছিলেন সব দল ও মতবাদের মানুষের কাছে সবসময় গ্রহণযোগ্যতার শীর্ষে। যিনি সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একই সাথে আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াই করেন। দুই নেত্রীর আইনি পরামর্শকের দায়িত্ব পালন করলেও বিভিন্ন সময়ে তাদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করতেও পিছপা হননি ব্যারিস্টার রফিকুল হক। বাংলাদেশে চিকিৎসার উন্নয়নের জন্য বিভিন্ন হাসপাতালে বিপুল পরিমাণ অর্থদান করেন বরেণ্য এই আইনজীবী। তার প্রতিষ্ঠিত রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালটির চিকিৎসক হুমায়রা কবির সাংবাদিকদের বলেন, ওনার মেইন সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে তার অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, সাথে সিভিয়ার ইউরিন ইনফেকশন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এবং সর্বশেষ উনি সেপটিক শক উইথ মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম। এই অবস্থায় উনি আজকে সকাল 8:30টার সময় আমাদের আদ্দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে সব মহলে নেমে আসে শোকের ছায়া। মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ আরও অনেকে। এই ধরনের মানুষ, এই ধরনের আইনজীবী এখন খুবই অভাব। আমরা বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তার অভাব অত্যন্ত অনুভব করছি। তিনি সব সময় নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন। 111-এর সময় ব্যারিস্টার রফিকুল হক দাঁড়িয়েছিলেন বলেই আমরা 11 মাসের আইনি লড়াইয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করতে পেরেছিলাম। সকাল 10:40 আদ্দিন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। পরে পল্টনের বাসায় নেওয়া হয় তার মরদেহ। বাদ জোহর বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর তৃতীয় জানাজা সম্পন্ন হয় তার প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টে। শুভানুধ্যায়ী আর দীর্ঘদিনের সহকর্মীরা উপস্থিত হন নামাজে জানাজায়। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনউদ্দিন গভীর শ্রদ্ধায় স্মরণ করেন প্রবীণ এই আইনজীবীকে। তার মৃত্যুতে আইন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, আমি জানি এই শূন্যতা পূরণ হবার নয় এবং আরেকজন রফিকুল হক আসবে না। বিকেলে বনানী কবরস্থানে স্ত্রী ডাক্তার ফরিদা হকের কবরের পাশে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত করা হয় ব্যারিস্টার রফিকুল হককে।
দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার রফিকুল হকের জন্ম ১৯৩৫ সালে কলকাতার সুবর্ণপুর গ্রামে। বাবা মুমিনুল হক পেশায় ছিলেন চিকিৎসক। গ্রামের হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে চলে যান কলকাতায়। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৮ সালে এলএলবি করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি পাশ করে তৎকালীন পাকিস্তানের নাগরিক হয়ে চলে আসেন ঢাকায়। ১৯৬৫ সালে হাইকোর্টের তালিকাভুক্ত আইনজীবী হন রফিকুল হক। ১৯৯০ সালে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি কখনও কোনো রাজনৈতিক দল করেননি, তবে নানা সময়ে রাজনীতিবিদরা সবসময় তাকে পাশে পেয়েছেন। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১,০১৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,৭৮০ জনে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৯৭,৫০৭ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১০,৯৯৮টি নমুনা। ২৪ ঘন্টায় নমুনা বিবেচনায় শনাক্ত রোগীর হার ৯.৯৫%। আর এই পর্যন্ত মোট ২২,৪৪,৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার ১৭.৬৯%। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের দেওয়া তথ্য অনুযায়ী নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৭,৫০৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা আগের দিনের চেয়ে ৫ জন বেশি। নতুন ১৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫,৭৮০ জনে দাঁড়ালো। এই সংখ্যা শনাক্ত মোট রোগীর ১.৪৫%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১,৪৯৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩,১৩,৫৬৩ জন হয়েছে। সুস্থতার হার ৭৮.৮৮%। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ২ জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। আনোয়ার হোসেন, রেডিও টুডে। বাস্তব কিছু কারণে সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০৩০ সালের মধ্যে সড়কে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে ব্র্যাক ও বিশ্বব্যাংক আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা অডিট চলছে। মহাসড়কের পাশে বিশ্রামাগার তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, নারী চালকেরা পুরুষের তুলনায় ট্রাফিক আইনের প্রতি বেশি অনুগত, তাই সড়কে দুর্ঘটনা কমাতে নারী চালক তৈরির সুযোগ বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। আগামী ২-৩ বছরের মধ্যে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সড়ক নেটওয়ার্ক বিস্তারে এবং দুর্ঘটনা রোধে আমাদের মেট্রো রেলের ৬টি লেন, যেটা ২০৩০ সাল পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে, এখন মেট্রো 6-এর কাজ অনেকটা এগিয়ে গেছে। সিলেটে পুলিশের হেফাজতে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। মূল আসামিকে ধরা হয়নি সেটা বলবেন, মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব। হত্যার বিরুদ্ধে পুলিশ অবশ্যই সজাগ আছে এবং সেই জন্যই কোনো আজকে অপরাধ করে পার পাচ্ছে না। এদিকে সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় বরখাস্ত পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। এর আগে সকালে সিলেট পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে সিলেটের ৩য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক শারমিন খানম নীলা তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ওই পুলিশ ফাঁড়ির আরেক কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। অর্থ পাচারের মামলার মুখে নিরাপত্তা চেয়ে আদালতের হেফাজতে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও পিকে হালদার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী ইমেইল করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে পিকে হালদার দেশে ফিরছেন না।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের গ্রাহকদের অভিযোগের মুখে চলতি বছরের শুরুতে পিকে হালদার বিদেশে পালানোর পর দুদক তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ হয়ে এটি এখন ঢাকা এবং গাজীপুরের আশেপাশে অবস্থান করছে। এর প্রভাবে দেশের অনেক এলাকায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সংখ্যা নেই বলে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আজ সন্ধ্যা পর্যন্ত নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখানোর পরামর্শ দেয় আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপ ওটা দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে, মানে ওটার ইন্টেন্সিটি কমে আসছে। এই জন্য আমাদের বন্দরসমূহের উপর দিয়ে ঝোড়ো হওয়ার তীব্রতা ওটা কমে আসছে। এই জন্য আমরা এই জন্য সংকেতটা নামিয়ে ফেলেছি। সার্বিকভাবে ওয়েদার এটা আস্তে আস্তে বৃষ্টিপাত গতকালকে থেকে আজকে কমে আসছে, আগামীকালকে আরো কমে আসবে। এটা সময়ের সাথে সাথে এটা আরো ডিসিপিট হয়ে যাবে, বলছিলেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ। এদিকে বৈরী আবহাওয়ার কারণে ৪০ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং শিমুলিয়া মাঝিকান্দি নৌ রুটে লঞ্চ এবং স্পিডবোট এবং ট্রলার আবারও চলাচল শুরু করেছে। তবে নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ১০ম দিনের মতো বন্ধ রয়েছে ফেরি চলাচল, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন সেই দিক দিয়ে চলাচলকারী যাত্রীরা। পটুয়াখালীর রাঙ্গাবালিতে আগুনমুখা নদীতে স্পিড বোট ডুবে নিখোঁজের ৪০ ঘন্টা পর ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৬:৩০ থেকে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন সময় মরদেহগুলো উদ্ধার করা হয়। কাকড়া চর থেকে প্রথম মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড, বাকি ৪টি মরদেহ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করে পুলিশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। উপবাস, বিহিত পূজা, সন্ধি পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার শক্তির বন্দনার পালন করা হচ্ছে মহা অষ্টমীর আনুষ্ঠানিকতা। তবে করোনা মহামারীর কারণে রাজধানীতে অনুষ্ঠিত হয়নি অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। অন্যান্য বছরের মতো এবার প্রসাদ বিতরণের ব্যবস্থা নেই ভক্তদের জন্য। আগামী সোমবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার এবারকার আয়োজন। মা এবার এসেছেন দোলাচরে, ফল কিঞ্চিত অশুভ হলো আমরা পূর্বাহ্নে মায়ের চরণে সর্বৌষধি, মহৌষধি ইত্যাদি ১৭ রকমের ভেষজদ্রব্য অর্পণ করে মায়ের নিকট প্রার্থনা করেছি, মা সারা বিশ্বকে এই করোনার হাত থেকে মুক্ত করো মা, মুক্ত করো মা, মুক্ত করো মা। বলছিলেন ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রঞ্জিত চক্রবর্তী। চলছে রেডিও টুডে সন্ধ্যার খবর, আপনাদের সঙ্গে আছে আমি শরীফুল হক। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। FM 89.6 এর সন্ধ্যার খবরটি শুনছেন এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র আপনাদের জন্যই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া। আঞ্চলিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটসের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে শুক্রবার জমা দেয়া 500 পৃষ্ঠার আবেদনে রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সরকারের দায় তুলে ধরা হয়েছে। গাম্বিয়ার এই আবেদনের পর মিয়ানমার আইসিজেতে একটি পাল্টা আবেদন জমা দেওয়ার জন্য 3 মাস সময় পাবে। এবারে দেশের বাইরের খবর। বিশ্ব এখন করোনা মহামারীর জটিল সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মাসগুলোতে কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুব কঠিন আকার ধারণ করবে। এদিকে যুক্তরাষ্ট্রে শুক্রবার রেকর্ড 84,000-এরও বেশি মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে করোনা এ পর্যন্ত সংক্রমণ শনাক্তের সংখ্যা 4,25,00,000 ছাড়িয়ে গেছে।
अजरबैजान के समर्थन में अमेरिका में कहां पर निकाली गई रैली, सूडान ने इजराइल के साथ शांति समझौते के लिए तैयार हो गया। গত 16 জুলাই সর্বোচ্চ ৭৭,২৯৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছিল যুক্তরাষ্ট্রে। একদিনে সংক্রমণ শনাক্তের দিক থেকে সেটি ছিল সর্বোচ্চ সংখ্যা। তবে শুক্রবার সেটি অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি হয়েছে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যানে বিশ্বের সবার উপরে থাকা দেশটিতে। রয়টার্স জানিয়েছে শুক্রবার সেখানে ৮৪,০০০-এর বেশি মানুষের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত ২,২৯,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যদি মার্কিন নাগরিকরা মাস্ক না পরেন তবে আগামী ফেব্রুয়ারি নাগাদ দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ অতিক্রম করতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ফ্রান্সে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুক্রবার দেশটিতে ৪০,০০০-এর বেশি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে মারা গেছেন ২৯৮ জন করোনা রোগী। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তিনি মনে করছেন যে আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত তার দেশকে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুক্রবার প্যারিসের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মকাল পর্যন্ত থাকবে করোনা মহামারী। বিজ্ঞানীরা তাকে এমন তথ্যই দিয়েছেন। ইন্ডিয়াவில் করোনা ভাইরাস பரவத் தொடங்கிய காலம் முதல் கேட்கப்படும் ஒரு கேள்வி। ভারতে নতুন করে ৫৪,৩৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৬৯০ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৭,৬১,০০০ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৭০ লাখ করোনা রোগী। অস্ট্রেলিয়াতে করোনার হটস্পট হিসেবে পরিচিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে আজ শনিবার নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সেখানে নতুন করে কেউ মারা যায়নি বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। There are 100 active cases of coronavirus in Victoria with just one new case since yesterday's update. রয়টার্স জানিয়েছে কোভিড-১৯-এর সংক্রমণ থেকে বাঁচতে নিজ দেশের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির কর্তা ব্যক্তিরা আশঙ্কা করছেন চীন থেকে মৌসুমি হলুদ ধূলিকণার মাধ্যমে ছড়াতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্ব এখন করোনা মহামারীর জটিল সন্ধিক্ষণে রয়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর গোলার্ধের দেশগুলো। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মাসগুলোতে কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করতে পারে। অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে বিশ্ব নেতাদের দ্রুতই পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। The next few months are going to be very tough and some countries are on a dangerous track. সংক্রমিত দেশগুলোর তালিকায় মৃতের পরিসংখ্যানে ৪ নম্বরে থাকা মেক্সিকোতে নতুন করে ৬,০০০-এর বেশি মানুষের কোভিড-১৯-এর সংক্রমণ শনাক্ত হয়েছে। সেখানে নতুন করে মারা গেছেন আরও ৪১৮ জন করোনা রোগী। মালয়েশিয়াতে প্রথম দফায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে তার তুলনায় দ্বিতীয় ঢেউয়ে অনেক বেশি গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে রাজা সুলতান আবদুল্লাহ রিয়াদুদ্দিন আল মুস্তফা বিল্লার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তবে রাজা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করে এমন কোনো সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন সম্পর্কে বলেছেন, চূড়ান্ত বিতর্কে বাইডেন প্রমাণ করেছেন তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। শুক্রবার বিতর্কের পর ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় গিয়ে কথা বলেন তিনি। ট্রাম্প দাবি করেন, চূড়ান্ত বিতর্কে বাইডেনের চেয়েও তিনি ভালো করেছেন। অন্যদিকে ডেলাওয়্যার অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে যান জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধাপে ধাপে কীভাবে করোনা সংকট মোকাবেলা করবেন সেগুলো তিনি তুলে ধরেন সেখানে। আজ আরও 3টে ব্যাটল গ্রাউন্ড স্টেটে নির্বাচনী প্রচারণ চালাবেন ট্রাম্প। আর বাইডেনের পক্ষে ফ্লোরিডায় প্রচার চালাবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান। অন্য আরব দেশের মতো এবারও যুক্তরাষ্ট্রের উদ্যোগেই শান্তি চুক্তি করতে রাজি হয়েছে দেশ দুটি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেন, দুই দেশের জন্য এটি একটি অভাবনীয় চুক্তি। এ সময় অন্তত আরও 5টি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান ট্রাম্প। এবারে খেলাধুলার খবর। ক্রিকেট। আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আজকের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে দেয় ১৯৫ রানের টার্গেটে এখন ব্যাট করছে দিল্লি ক্যাপিটালস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৯৫ রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে 6 উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে ৫৩ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার নীতিশ রানা, আর ৩২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রানের টর্নেডো ইনিংস উপহার দেন সুনীল নারিন।
এদিকে একই লিগে দ্বিতীয় ম্যাচে লড়বে সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস 11 পাঞ্জাব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত 8টায়। এবারে ফুটবল। এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। ক্যাম্প নুতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত 8টায়। মর্যাদা লড়াইয়ের পাশাপাশি দুটি দলই তাদের সর্বশেষ ম্যাচে পরাজিত হওয়ার জয়ের ধারায় ফেরার মিশনও এই ম্যাচ। লিগে পর্যন্ত 5টি ম্যাচ খেলে 3টি জয়, 1টি ড্র এবং 1 পরাজয়। 10 পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান রয়েছে তৃতীয়, আর 4 ম্যাচে 2টি জয়, 1টি ড্র এবং 1টি পরাজয়। বার্সার অবস্থান পয়েন্ট টেবিলের 9। আজকের এল ক্লাসিকোতে বার্সার মূল ভরসা লিওনেল মেসি। অন্যদিকে রোনালদোবিহীন রিয়ালের আক্রমণ সানাবেন বেনজেমা। এবারে শুনুন আজকের সেলিব্রিটি খবর। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। ভুবন ভোলানো আবেদনময় কণ্ঠে কালজয়ী সব গান গেয়ে জাদুকরী সুরের মূর্ছনায় তিনি সবাইকে বিমোহিত করেছেন যুগের পর যুগ ধরে। তাঁর সঙ্গীত জীবন নিয়ে হাজারো পৃষ্ঠার আখ্যান রচিত হলে কিংবা নামের আগে সঙ্গীতের সবগুলো বিশেষণ জুড়ে দেয়া হলেও মূল্যায়ন শেষ হবার নয়। তিনি উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠতম সঙ্গীত শিল্পী মান্না দে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর চাচা কেসি দে ও উস্তাদ দাবির খানের সংস্পর্শে ধীরে ধীরে বিকশিত হতে থাকে তার সঙ্গীত প্রতিভা। পরে কাজ করেন সঙ্গীত স্রষ্টা শচীন দেব বর্মনের অধীনে। তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? 1943 সালে তামান্না নামের হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে গানের জগতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটে মান্নাদের। এরপরের ইতিহাস কারোরই অজানা থাকবার কথা নয়। সুদীর্ঘ 60 বছর ধরে গান করে আরোহণ করেছেন কিংবদন্তির আসনে। আর বৈচিত্র্যের বিচারে তাকে হিন্দি গানের সেরা গায়ক হিসেবে স্বীকার করে নেন সঙ্গীত বোদ্ধারা। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো। সমগ্র এক জীবন গানের পেছনে খরচ করে ৩৫০০-এরও বেশি গান রেকর্ড করেন জনপ্রিয়তায় প্রবাদ প্রতিম এই শিল্পী। আর লতা মঙ্গেশকর, কিশোর কুমার সহ বরেণ্য সব শিল্পী কণ্ঠ দিয়েছেন মান্নাদের সঙ্গে। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে এবং বঙ্গবিভূষণ সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন বিশ্ববরেণ্য এই শিল্পী। 1919 সালের 1 মে ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নেয়া এই বাঙালি শিল্পী সবার হৃদয়ের মধ্যমণি হয়ে 2013 সালের 24 অক্টোবর ভারতের বেঙ্গালুরুতে 94 বছর বয়সে অমরতার পথে যাত্রা করেন। প্রয়াণ দিবসে শিল্পী মান্না দেকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবিদ আজম, রেডিও টুডে। এ দেখাই শেষ দেখা নয় তো। সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা বজায় থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন আর হালকা বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার। বাতাসে আর্দ্রতা 90%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 76, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তবে বিদায় নেওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকে প্রধান খবরগুলো আরও একবার জানিয়ে দেব। সর্বস্তরে মানুষের বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিকুল হক। করোনায় দেশে আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত হয়েছে 1014 জন। সড়ক দুর্ঘটনা 50 ভাগে নামিয়ে আনতে চাইছে সরকার, জানালেন ওবায়দুল কাদের। নারী চালক তৈরির উপর গুরুত্ব আরোপ। এবং বিশ্বব্যাপী এক জটিল সন্ধিক্ষণে রয়েছে করোনা মহামারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের দাবি, সামনে কয়েকটি দেশে পরিস্থিতি অবনতির শঙ্কা।
এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে দেশ বিদেশে কাজ করছেন রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 11:15 রয়েছে রেডিও টুডের মধ্যরাতের খবর। এছাড়াও রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনে আমাদের নিয়মিত ইংলিশ বুলেটিন। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন এবং অবশ্যই সবসময় রেডিও টুডের সাথে থাকুন। এই প্রত্যাশা আমি শরীফুল হক বিদায় নিচ্ছি। Radio Today, 89.6 FM